নমস্কার দর্শকবৃন্দ, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পডকাস্ট টুডে উইথ ঋষিবাণীতে আপনাদের স্বাগত জানাই। আমি আচার্য সোনালী শাস্ত্রী। আমাদের সঙ্গে আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি প্রখ্যাত বাস্তুবিদ তথা বাস্তুগুরু এবং জ্যোতিষ জগতের অন্যতম নক্ষত্র প্রফেসর আচার্য অভিজ্ঞান স্যার। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাই আমরা যারা এই প্রফেশনের মধ্যে যুক্ত আছি তাদের জন্য খুব আনন্দের বিষয় যে আপনারা সাধারণ মানুষ এই বিষয়টায় আপনারা অনেকটা অগ্রসর হয়েছেন। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে এটা অলরেডি প্রভাবিত, সেটি হচ্ছে আপনার বাস্তু। এবং বাস্তুগুরু আমাদের সঙ্গে আছেন। বাস্তু সংক্রান্ত আপনাদের প্রচুর প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায়, যেগুলো প্রত্যেকটা আজকে আমরা কিন্তু কম বেশি ছুঁয়ে যাব। তো প্রথমেই স্যার আপনার কাছে প্রশ্ন যে বাস্তু, এই যে কথাটা আমরা ঘরে বাস করছি, সেটাই কি বাস্তু হলো, নাকি বাস্তুর জন্য আরও কিছু শর্ত দরকার? মানে বাস্তুর সংজ্ঞা হিসাবে আমরা কী নেব, কাকে বলবো বাস্তু? বাস্তু আমাদের জীবনের প্রত্যেক দিনে যে আমরা কাজকর্ম করি, যেখানে যেখানে বিচরণ করি, যে গাড়িতে চড়ছি, যে অফিসে যাচ্ছি, যেখানে ঘুমোচ্ছি, যেখানে খাচ্ছি, সবটাই বাস্তুর অন্তর্গত। আচ্ছা। এবং সমস্ত অ্যাক্টিভিটিসটাই বাস্তুর উপর নিয়োজিত, যার জন্যে বর্তমান সময়ে বাস্তুর গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে। বাস্তুর সঠিক সাহায্য ছাড়া আমরা বর্তমান জীবনে সাকসেসে পৌঁছতে পারছি না। কেননা আমাদের যে সাইকেলটা আমরা যদি চিন্তা করি, অর্থাৎ ভাগ্যের সাইকেল, এটা কিন্তু 3 ভাগে এখন বিভক্ত বর্তমান সময়। এক হচ্ছে 33.33% হচ্ছে অ্যাস্ট্রোলজি বা ভাগ্যবিচার, 33.33% হচ্ছে বাস্তু, আর বাকি 33.33% হচ্ছে আমাদের কার্মিক। তিনটের মধ্যে অ্যাটলিস্ট দুটো, অর্থাৎ 66.33% যদি আমরা সাকসেসফুলি পারফর্ম করতে পারি, তবেই আমরা এক্সপেক্ট করতে পারবো যে বর্তমান এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় আমরা নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেজন্য বাস্তু একটা বিরাট রোল প্লে করছে বর্তমান সময়ে। কেননা আমাদের ম্যাক্সিমাম এখন কিন্তু মাঠে ঘাটে কর্ম কমে গেছে। আমাদের আইদার অফিস নয় বাড়ি, দুটোই কিন্তু একটা কনস্ট্রাকশন। তো সেই কনস্ট্রাকশনের পজিটিভ এফেক্ট যদি আমার উপর থাকে, তাহলে আমি আশা করতে পারি আমি একটা ভালো দিকে যেতে পারবো। আচ্ছা স্যার, এই বাস্তুর সঙ্গে পঞ্চতত্ত্ব রিলেটেড, এই বাস্তু এবং পঞ্চতত্ত্ব, আমরা মানুষ তথা বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসই পঞ্চতত্ত্বের সঙ্গে ত্রিগুণের সমন্বয়ে সৃষ্ট। তো এই যে পঞ্চতত্ত্ব বাস্তুর সঙ্গে, এবং আমি সেখানে একজন মানুষ, এই পঞ্চতত্ত্ব আর একজন মানুষ শরীর, এটা কি কোনো রকমভাবে প্রভাবিত? একদম, কারণ আমাদের শরীরে পঞ্চতত্ত্বের অবস্থান আছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই তত্ত্বগুলো আমাদের শরীরে আছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আমাদের প্রকৃতিতে ছড়িয়ে আছে, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আমাদের বাস্তুর মধ্যে রয়েছে। এই তিনটের মধ্যে যদি হারমোনি মেনটেন না হয়, তাহলেই কিন্তু বাস্তুতে গণ্ডগোল, বা আমরা যারা বাস্তুতে বসবাস করছি তাদের মধ্যে গণ্ডগোল। যেমন ধরুন, আপনার শরীরে জলতত্ত্ব বেশি, আপনার বাস্তুতেও জলতত্ত্ব বেশি, ঠিক আছে? এবার আপনি যেখানে বসবাস করছেন, যে জায়গাটায়, অর্থাৎ শুচ্ছেন বা ম্যাক্সিমাম টাইম থাকছেন, সেটাও জলতত্ত্বের অধীন। তাহলে জল কিন্তু আপনার শরীরে এক্সেসিভ চলে এলো, বা আপনার চিন্তা ভাবনার মধ্যে, সেক্ষেত্রে আপনার মানসিক সন্তুলন অসুবিধা হবে, মেন্টালি ডিস্টার্ব হতে আরম্ভ করবেন। বা উল্টোভাবে যদি বলি, কোনো বাড়িতে গিয়ে যদি দেখেন কোনো জাতক বা জাতিকা সে মেন্টালি খুব ডিস্টার্ব, প্রথমেই তাকে জলতত্ত্বকে সরিয়ে অগ্নিতত্ত্বতে ড্রাই এরিয়ায় দিয়ে দিন, দিলে এমনিই তার জলতত্ত্ব শরীর থেকে কমে যাবে। জল থেকে আমরা ইমোশনটা কমে যাবে, তখন এমনি সে খানিকটা সুস্থ হয়ে যাবে। এরপর মেডিকেল হেল্প লাগলে সেগুলো পরের ব্যাপার। তো এগুলো বাস্তুর সাথে পঞ্চতত্ত্ব ভীষণভাবে রিলেটেড। মানে তাহলে আমরা বলতে পারি যে বাস্তু মানে কেবলমাত্র ইটকাঠ বালি নয়, আপনার পঞ্চতত্ত্বের সঙ্গে ত্রিগুণের সমন্বয়। একদম স্যার। তো এই যে বাস্তু, এখন যদিও ফ্ল্যাট কালচার বেশি হয়েছে, তথাপি প্রচুর মানুষ জমি কিনেই বাড়ি করতে আগ্রহী। তো একজন ব্যক্তি যদি জমি কিনতে চান এবং তার ওই জিজ্ঞাসা যে হয়তো সেই মুহূর্তে কোনো বাস্তুবিদকে পাচ্ছেন না, তবু কিছু বিষয় সে একটু দেখে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে জমি কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? যেমন জমি কেনার সময় আমাদের কিছুটা ভুল কনসেপ্ট আছে। আমরা যেমন বলি যে পূর্বমুখী জমি ভালো বা উত্তরমুখী জমি ভালো, এরকম কিন্তু হয় না। সবমুখী জমি ভালো, কেননা জমির মুখ সেদিকেই হবে যেদিকে আপনার রাস্তা বাড়ির। আচ্ছা, রাস্তার অভিমুখে আপনার বাড়ির হবে, জমির অভিমুখ হবে। সেটা হচ্ছে আমাদের চারদিকেই রাস্তা থাকতে পারে, আমাদের চারদিকেই আমাদের বাস্তুর জন্যে বলা আছে। এবং আমাদের শাস্ত্রে বিশ্বকর্মা বাস্তুতে বলা আছে যে প্রত্যেক দিকেরই একটা শুভ দিক আছে এন্ট্রান্সের, সেইটা মেনটেন করে সব দিক দিকের বাস্তুই শুভ।
আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা বলা আছে, আপনি যদি খালি জমি দেখতে যান তাহলে জমিটার মধ্যে জমির পাশে দাঁড়ালে কোনো বাজে দুর্গন্ধ আসছে কিনা, এবং ওখানকার যে যদি জলা জমিও হয়, জলটা কালো কিনা, শ্যাওলা জমি আছে কিনা, এগুলো দেখা খুব দরকার। মানে ওগুলো থাকলে সেটা নেব না। সেই জমিটা অ্যাভয়েড করাই উচিত, তখন টেস্ট করতে হয়। আর জমির ঢাল সবসময় হতে হবে দক্ষিণ পশ্চিম কোণ থেকে উত্তর পূর্ব দিকে। জমিটা এরকম একটু স্ল্যান্টিং হতে মানে হবে, দক্ষিণ পশ্চিমটা উঁচু থাকবে। উঁচু থাকবে, উত্তর পূর্বটা একটু ডাউন থাকবে। তো কারণ দক্ষিণ পশ্চিম হচ্ছে আর্থি এরিয়া আর উত্তর পূর্ব হচ্ছে ওয়াটারি এরিয়া, তো ওয়াটার সেখানেই জমবে যেখানে ঢাল থাকবে, তো ওই ঢালটা দেখে নিতে হবে। এবার ধরুন সেটা আপনি পেলেন না, জমিটা আপনি পেলেন, এবার বাড়ি করার আগে আপনাকে কিন্তু এই জমির ঢালটা মাটি ফেলে ঠিক করে নিতে হবে আপনার, এদিকটা উঁচু ওদিকটা একটু নিচু। এবার জমিটা নেবেন কি না, জমি নেওয়ার কতগুলো মানে বাস্তু পদ্ধতি আছে, কতগুলো আমাদের ব্যবহারিক পদ্ধতি আছে। তার মধ্যে বাস্তু পদ্ধতির মধ্যে আমরা যেটা করি, 1 হাত বাই 1 হাত একটা গর্ত করি, সেটাকে পুরো জলপূর্ণ করে দিই, দিয়ে আমরা দেখবো যদি জলটা খুব তাড়াতাড়ি 15 মিনিটসের মধ্যে জলটা শুষে যায় তাহলে সেই জমি ভালো না, কারণ সেই বাড়িতে কোনো উন্নতি হবে না। আচ্ছা, এবার যদি জলটা স্টে করে, অন্তত 1 ঘন্টা জলটা থেকে গেল, ভালো এইটুকু কমলো, তাহলে ওই জমিটা উর্বর জমি, ওখানে আমরা বাড়ি ঘরদোর করতে পারি। মানে গর্ত করে বাইরের থেকে জলটা আমাদের টেস্ট করতে দেখতে হবে। এটা হচ্ছে বাস্তুগতভাবে পরীক্ষার নিয়ম, মানে খুব ডিপে না গিয়ে হালকাভাবে। আরেকটা নিয়ম কি, আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে, যখন আপনি বাস্তুতে গেছেন বিলো 3 ইয়ার্স, সে তাকে জমির মধ্যে ছেড়ে দিন। যদি সেই বাচ্চাটা খুব খেলতে থাকে জমির মধ্যে, তাহলে ওটা উর্বর জমি। আর বাচ্চা যদি না খেলে ফিরে আসে মার কাছে বা বেরিয়ে যেতে চায়, কান্নাকাটি করতে থাকে, সেটা অনুর্বর জমি, সেই জমিতে নেবেন না। এটা খুব ইজিয়েস্ট পদ্ধতি আচ্ছা, এগুলো বাস্তু চেক করার জমির ক্ষেত্রে। আচ্ছা। আর কি কোনো মানে মাটির কোনো রং গন্ধ এরকম কিছু? হ্যাঁ, সেগুলো এবার ডিপে যেতে হলে এটা বেসিক, যদি এটা সাস্টেন করে তখন আপনার রং গন্ধ বা মাটির কোয়ালিটি সেগুলোকে দেখতে হয়। এমনি ওরকম সাউথ ফেসিং পূর্ব ফেসিং এরকম কোনো ব্যাপার নেই? এরকম কোনো ব্যাপার নেই, কারণ 4টে দিক দিয়ে আপনি যদি বাস্তু জানেন বা বাস্তুকারের সাহায্য নেন, তাহলে সে আপনাকে বলে দেবে আপনার এন্ট্রান্সটা কোন দিকে হবে। একদম। সেই অনুযায়ী আপনি যদি এন্ট্রান্স করেন, 4টে দিকই শুভ। এই প্রায়শই দেখি স্যার, অনেকেই প্রশ্নটা করেন যে তাদের জীবনটা মোটামুটিভাবে একটা সুস্থ ভাবেই চলছিল, কিন্তু নতুন বাস্তু করার পরে বা নতুন ফ্ল্যাট কেনার পরে, বাড়ি করার পরে আর্থিক অনটন বা শরীর স্বাস্থ্য কোনো রকমভাবেই ভালো যাচ্ছে না, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই শুনি। তো এই বাস্তুর সঙ্গে আর্থিক অনটন, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার রিলেশন আছে? প্রচণ্ডভাবে আছে, বাস্তুর সাথে এই রিলেশনটা ভীষণভাবে আছে। আমরা যখন কোনো নতুন বাস্তুতে প্রবেশ করি, তখন আমাদের চেঞ্জেসগুলো আরম্ভ হয়। আইদার আমরা খুব ডেভেলপ করি বাড়ি থেকে, অথবা আমরা ডেভেলপমেন্টটা কমে যায়, নাম্বার 1। নাম্বার 2 কী হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, এবং সেটা হয় দীর্ঘস্থায়ী রোগ বা দুরারোগ্য রোগ, তো এইগুলো হতে পারে। তো এর বাস্তুতে একদম ক্লিয়ার কাট এর মেনশন করা আছে। বাস্তুতে প্রবেশ করার পর আপনার বাড়ির যদি উত্তর দিক, যে বাড়িতে আপনি নতুন গেছেন থাকছেন, আপনার বাড়ির অগ্নিকুণ্ড, এইগুলো যদি ড্যামেজ থাকে, তাহলে ওই বাড়িতে পয়সার অবস্থা, মানে ঢোকার পরই আপনার আর্থিক অবনতি হতে শুরু করবে। বা আপনি হট করে হয়তো দেখলেন জব চলে গেল, যারা জবে আছেন জব চলে গেল, বা যারা বিজনেস করছেন বিজনেসে একটা বিরাট লস হয়ে গেল, তাহলে আমি বুঝতে হবে যে ওই বাড়িতে ঢোকার পর যখন হয়েছে, ওই বাড়ির এই দুটো কোণ আমাকে প্রথম চেক করতে হবে যে এই দুটো কোণের কোনো ড্যামেজ আছে কিনা। যদি এই দুটো কোণে ড্যামেজ থাকে, তাহলে আমার আর্থিক ক্ষতি হতে পারে। এবার আসি আমার স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্যের জন্য 3টে পয়েন্ট, একটা অ্যাক্সিস টোটাল, মানে নর্থ ইস্ট, ব্রহ্মস্থান অ্যান্ড সাউথ ওয়েস্ট, এই অ্যাক্সিসটা আমার হেলথের ওপর ডিপেন্ড করে। নর্থ ইস্ট হচ্ছে আমার মাথা, ব্রহ্মস্থান হচ্ছে আমার পেট, আর এই হচ্ছে আমার পা। এবার যদি ওই বাড়িতে দেখা যায় যে আপনার দক্ষিণ পশ্চিম কোণে প্রবলেম আছে, তাহলে আপনার পায়ের সমস্যা। পায়ের সমস্যা মানে কি, আপনি যদি আপনার মধ্যে সব ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, আপনি যদি নিজের পায়ে দাঁড়াতেই না পারেন, তাহলে আপনি ট্যালেন্টটা দেখাবেন কি? অ্যাট দ্য সেম টাইম পেটের ক্ষেত্রেও তাই, আপনি যদি সারাদিন পেটের সমস্যায় ভোগেন, আপনার কাজ করতে ইচ্ছা হবে না। আর ঠিক ঈশান কোণ আমাদের পরে যেটা মাথা যদি আপনার কাজ না করে, আপনার কাজ করতেও ইচ্ছা হবে না। তো এই 3টে কোণ থেকে আপনি হেলথের ওপর প্রবলেম আসে। এবং যদি আপনি ওই বাড়িতে ঢোকার পর আপনার ঈশান কোণ, ব্রহ্মস্থান বা দক্ষিণ পশ্চিম কোণে ড্যামেজ থাকে, তাহলে আপনার হেলথে প্রবলেম হবে। ঈশান কোণে প্রবলেম থাকলে আপনার স্ট্রোক হতে পারে, ব্রেন সার্জারি হতে পারে, এগুলো হতে পারে, ক্যান্সার হতে পারে। যে ব্রহ্মস্থান আর ব্রহ্মস্থানেও তাই, ক্যান্সার হতে পারে বা ওই ধরনের কোনো হতে পারে। আর দক্ষিণ পশ্চিম কোণ ড্যামেজ থাকলে আপনি বাড়িতে ঢোকার 7 বছরের মধ্যে আপনার পায়ে পাত বসবেই, অ্যাক্সিডেন্ট হবে এবং ওখানে পাত বসবে।
তো এগুলো বাস্তুতে আপনি একটু অ্যানালিসিস করলে বুঝতে পারবেন খুব ভালোভাবেই এগুলোকে। তো এই জন্য যারা নতুন বাড়িতে ঢোকে আমরা এই কটা কোণ খুব ভালোভাবে দেখে নিতে বলি, দেখে নিয়ে তারপর যদি তারা ঢোকেন তাহলে অসুবিধা হবে না, আর না হলে কিন্তু অসুবিধা হতে পারে। তো এই ড্যামেজ ব্যাপারটা কি করে বুঝবে সাধারণ মানুষ? ড্যামেজ বলতে আমরা কি কি দেখতে বলবো? না, ড্যামেজ মানে যদি বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে বলি, যেগুলো যে কেউ দেখে নিতে পারে, সেটা হচ্ছে যেমন নর্থ ইস্ট কোণে কোনো কিচেন বা টয়লেট থাকবে না, ওপেন থাকবে। ব্রহ্মস্থানে কোনো দেওয়াল বা পিলার থাকবে না, এটা। আর সাউথ ওয়েস্ট কর্নারে কোনো এন্ট্রি থাকবে না, দরজা থাকবে না। আচ্ছা, এইগুলো যদি হয় তাহলে সেগুলোকে রেকটিফিকেশন করা বা সারিয়ে নেওয়া বা ওই বাস্তুটা নতুন কেনার ক্ষেত্রে অ্যাভয়েড করা, আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবে তারা, আচ্ছা। অসুবিধায় পড়বে না। এই এমন কোনো বাড়ি যে বাড়িটার মধ্যে রেকটিফিকেশন করা মানে যাবো, কিন্তু বাড়িটা অলরেডি ড্যামেজ দেখতে পাচ্ছি, হয়তো নর্থ ইস্টে প্রবলেম রয়েছে, সাউথ ওয়েস্টে প্রবলেম রয়েছে, তো এই ক্ষেত্রে মানে ড্যামেজ বাড়িগুলোর মধ্যে রেকটিফিকেশন কি সেরকমভাবে ভালো ফল দেয়? মানে কোনো রকম জায়গা আছে সেখান থেকে উদ্ধারের? রেকটিফিকেশনের মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমরা পূর্বকালে যেটা করতাম, আমরা বাড়িটাকে যেখানে ধরুন আপনার টয়লেট রয়েছে ঈশান কোণে, পুরো ভেঙে সরিয়ে দিতাম, মানে ডেমোলিশন টেকনিক। এখন কিন্তু নন ডেমোলিশন টেকনিক চলছে, কেন যেহেতু পয়সারও ব্যাপার, লোকের সময়ের ব্যাপার, বা লোকে করতেও চায় না সেইভাবে। এখন নন ডেমোলিশন টেকনিকে আমরা এই পঞ্চতত্ত্বের ধাতু ব্যবহার করছি, এবং সেগুলো নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট থিওরিতে যদি ব্যবহার করি তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রেই আমরা ওইভাবে ওগুলোকে কারেকশনস করছি। আচ্ছা, আচ্ছা। তাহলে ওই বাস্তুর মধ্যে প্রথম কথা ওই তিনটে দিক আমাদের দেখে নিতে হবে, দেখে নিয়ে আমরা সেইটার সঙ্গে মানে এই যে অর্থনৈতিক উন্নতি বা শারীরিক ড্যামেজ, এটা একদম সরাসরিভাবে যুক্ত, কারণ ওই পঞ্চতত্ত্বের সমন্বয়। তো এই যে আমরা বাস্তুতত্ত্বের, আমরা যে পঞ্চতত্ত্বের জিনিসগুলো বললাম, তো সেইগুলো কি একটু আমাদের একটু দেখে যদি একটু বোঝান যে কীভাবে ব্যবহার করা যায়? যেমন ধরুন কোনো বাস্তুতে ঈশান কোণে সমস্যা রয়েছে, তো ঈশান কোণে আমরা এটা মুক্ত জলতত্ত্বের ব্যাপার, এবং শেপটা হচ্ছে চাঁদের শেপ। এটা যদি আমরা দেখি চাঁদের শেপ, যেটা আমরা জলতত্ত্বের সাথে রিলেটেড, এইটাকে আমরা ঈশান কোণে ইনস্টল করতে পারি। ঈশান কোণে এটাকে ইনস্টল করলে ঈশান কোণে আমরা দেওয়ালে লাগাতে পারি, পাটির তলায় দিয়ে দিতে পারি, হ্যাঁ, বা ফটো ফ্রেমে করে রাখতে পারি। বিভিন্ন রকম পজিশন অনুযায়ী সেটা করতে হয়, এবং কতটা এরিয়া ড্যামেজ সেই অনুযায়ী নাম্বার অফ কোয়ান্টিটির ওইভাবে বাড়ে। এটা আপনি ঈশান কোণে দিতে পারি, তাহলে ওই ক্ষেত্রে ঈশান কোণে রেকটিফিকেশন হয়। কিন্তু যদি টয়লেট থাকে, টয়লেটে শুধু এটা দিলে হবে না। যেমন ঈশান কোণে টয়লেট থাকলে আরও কয়েকটা জিনিস করতে হয়, যেমন হচ্ছে আমরা নর্থ ওয়াল বা ইস্ট ওয়ালে এক্সস্ট ফ্যান দিতে হয়, একটা লিফি প্ল্যান্ট বাথরুমের মধ্যে দিতে হয় যে নেগেটিভ এনার্জিটাকে শোষণ করে। এছাড়া সি সল্ট উইথ টামলার হোক বা ফিটকিরি হোক দিয়ে বাথরুমে রাখতে হয়। আর দরজাটাকে ডোর প্রোটেক্টর দিয়ে ব্লক করতে হয় যাতে নেগেটিভ এনার্জি বেরিয়ে না যায়। এই কটা যদি আমরা করি তাহলে মোটামুটি বাথরুম থেকে থাকলেও সেটা আমাদের বড় রকমের কোনো ক্ষতি করে না। স্যার, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। এই যে জিনিসটা আমি নিলাম, এখানে মুক্ত আছে জলতত্ত্বের জিনিস, তো এগিয়ে নর্থ ইস্টে বসানোর পরে ঠিক কিভাবে মানে এই যে প্রোটেক্টর করবে, এই যে এনার্জিটাকে ব্লক করবে, এই এনার্জিটাকে ব্লকটা সে কিভাবে করবে, এর কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, ব্যাখ্যা আছে। ব্যাখ্যা মানে এইটার জন্য আমরা কিন্তু অরা অ্যানালাইজার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। অরা অ্যানালাইজার ইনস্ট্রুমেন্ট আমাদের এনার্জিটাকে ধরে। আমরা যেমন নর্থ ইস্টে আমরা কেন বাথরুম হবে না বলি, আমরা সবাই জানি যে বাথরুম হওয়া উচিত না, কিন্তু কেন হবে না? এর কারণ হচ্ছে আমাদের ইস্ট দিয়ে সোলার এনার্জি ঢোকে, আর নর্থ দিয়ে ম্যাগনেটিক এনার্জি ঢোকে। দুটো এনার্জি যখন এইভাবে ঢোকে, নর্থ ইস্ট কর্নারে ঢুকে এই দুটোকে ক্ল্যাশ করে এই এনার্জিটা পুরো বাড়িতে ছড়ায়। তো আমার যদি এখানে বাথরুম থাকে, বাথরুমের মধ্যে একটা নেগেটিভ এনার্জি আছে, তাহলে ওটা সাথে নিয়েও সারা বাড়িতে ছড়াবে, তাহলে আমার পুরো বাড়িটা দূষিত হয়ে যাবে। সেক্ষেত্রে আমার ওই এনার্জিটাকে ব্লক করতে হবে, এবং এইখানে যখন আমি এই তত্ত্বটাকে দেব, তখন এই তত্ত্বটা কিন্তু আমার এই এনার্জিটাকে ব্লক করবে না, ম্যাগনেটিক আর সোলারকে করবে না, কিন্তু বাথরুমের মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সেটাকে আমরা ব্লক করবে। আমরা পরবর্তীকালে যে কোনো একটা নিয়ে আমি এখন দেখছিলাম, আমরা এই এনার্জি যে এটা কাজ করে কিভাবে সেটা আমরা আজকে আমরা করে দেখবো। হ্যাঁ, একদম। তো স্যার, ওই যেটা বলছিলাম, এই যে অরা ডিটেক্টর, এটা ঠিক বাস্তুতে কিভাবে মানে কতটা কার্যকরী, এটা ব্যবহারটা যদি একটু দেখান আমাদেরকে, বোঝান। এটা দেখুন, অরা এনার্জি এটা টোটালি মাটির উপর দাঁড়িয়ে করতে হয়। এটা মাটির কিন্তু
গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে আমাদের শরীরে ঢোকে যে এনার্জিটা সেটা এর মধ্যে আসে, এর সাথে ম্যাগনেটিক অ্যান্ড সোলার। ঘরের ভেতরে আমরা সোলারটা সবসময় ঠিক পাই না, ম্যাগনেটিক, এই দুটোর কম্বিনেশনে এটা কাজ করে। এর মধ্যে নির্দিষ্ট চিপস দেওয়া আছে, সে চিপসটা এনার্জিটাকে ধরে এবং বলে দেয় এটা পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি। সেভাবে আমরা করি। তাহলে আমরা দেখতে পারি, আমরা কোনো জিনিস দেখতে গেলে যে জিনিসটা পজিটিভ কিনা সেটা আমরা বুঝতে পারবো। আমরা হিউম্যান স্কেলিংও করতে পারি, মানুষকেও দেখতে পারি যে মানুষ বা আমরা যে আংটি রত্ন পরে আছি এটা আমার ঠিক স্যুট করছে কিনা সেটাও এটা দিয়ে আমি চেক করতে পারি। সব কিছু নেগেটিভ এবং পজিটিভ আমি চেক করতে পারি। তো ধরে নিন যদি আপনার ওপর আমি এটা প্রয়োগ করি, ঠিক আছে, তো এখানে প্রশ্ন করার ব্যাপার আছে, এটা মনে মনে করতে হয়। এই টেকনিকগুলো হচ্ছে যে আমি আপনার সম্বন্ধে কিছু যদি জানতে চাই তাহলে আমি এটা প্রশ্ন করলাম, ঠিক আছে, প্রশ্ন করে আমি জিজ্ঞেস করলাম যে আমার সামনে উনি বসে আছেন, ওনার এনার্জিটা আমার জন্য পজিটিভ না নেগেটিভ, বা এই ঘরের জন্য পজিটিভ না নেগেটিভ। এবার এর নিয়ম হচ্ছে এটা যদি ওয়াই হয়ে যায় ইনস্ট্রুমেন্টটা তাহলে পজিটিভ, যদি ক্রস এক্স হয়ে যায় তাহলে নেগেটিভ। এটা কিন্তু একটা মারাত্মক, একদম আমরা কিন্তু আনকাট করছি এবং আমার পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি এবার কিন্তু এটা আমরা দেখতে পাবো, আপনারাও দেখুন। তো আমি রেডি, স্যার করুন। এবার আমি জিজ্ঞেস করছি যে আপনার এই এনার্জিটা পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ এনার্জি পেলাম আমরা, পাস করলাম, আমি পাস করলাম। তো এবার আমরা এটা নেগেটিভ আমরা সাথে সাথে প্রমাণ করে দেখাই, না হলে দর্শকরা বুঝবে কি করে। হ্যাঁ একদম, আমরা ওইটাকে নেব। ওটা দিন তো আমাদের ঠাকুরের মূর্তিটা, এই ঠাকুরের মূর্তিটাকে আপনি বুকের কাছে ধরুন। একদম। তাহলে এটা একটা ডিভাইন এনার্জি, ঠিক আছে, এর মধ্যে একটা পজিটিভিটি আছে একেবারে। তাহলে আমরা এবার জিজ্ঞেস করছি যে এই মূর্তিটা যে আছে এটা পজিটিভ না নেগেটিভ। ঠিক, দেখুন পজিটিভ। এবার ঠাকুরের মূর্তিটাকে উল্টে দিই, দারুণ বিষয় কিন্তু। পেছনে কিছু নেই, এখানে কোনো এনার্জি নেই পজিটিভ, এখানে একটা কাঠের টুকরো। তাহলে আমরা জিজ্ঞেস করি এটা পজিটিভ না এনার্জি, দেখুন নেগেটিভ দিচ্ছে। তো এই অরা ডিটেক্টর নিয়ে অনেকেই প্রশ্ন করেন, হাতে যেটা জিনিসটা দেখছি ওটা কি, ওটা ঠিক কিভাবে কাজ করে। আপনার বাস্তুতেও কিন্তু এই যন্ত্রটি ঠিক এইভাবেই কাজ করবে এবং আপনার বাড়িতে যেটা পজিটিভ সেটাকে দেখাবে পজিটিভ, ইভেন যেটা নেগেটিভ সেটাকেও দেখাবে নেগেটিভ। আপনি নিজে হয়তো নিজে হাতে করে করতে পারবেন না, কারণ এর জন্য একটা অবশ্যই অনুশীলন দরকার, কিন্তু এই যন্ত্রটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ, সেটা স্যার দেখালেন। আর এটা নিয়ে আমি সমস্ত জিনিসে আমরা টেস্ট করতে পারি। এটা যেটা নিয়ে বললাম যে কারোর রোগ, তার রোগ আসার সম্ভাবনা আছে কিনা সেগুলো টেস্ট করা যায়। কারোর যে রত্ন আমরা পড়ে আছি সেটা আমাদের জন্য প্রয়োজন আছে না নেই সেটা আমরা টেস্ট করতে পারি। আমরা ঘুরে ঘুরে বাড়ির কোন এরিয়া পজিটিভ কোন এরিয়া নেগেটিভ। স্যার অনেকেই দেখা যায় যে বাড়িঘরটা ততটাও সময়ের অভাবে গুছিয়ে উঠতে পারেন না, হয়তো একটা সোফা আছে, সোফার মধ্যে জামা কাপড় পুরনো জিনিসপত্র স্তূপ করে রাখা আছে, তো এর কি কোনো বাজে এফেক্ট আছে? এটা থেকে কিন্তু নেগেটিভ এনার্জি জেনারেট হয়, সেই নেগেটিভ এনার্জিটা সেই যে ঘরে আছে সেখানে ছড়িয়ে পড়ে। এবার আমরা সেটা খালি চোখে বা মেনে নিতে চাই না, কারণ তার কোনো প্রুফ পাচ্ছি না, কিন্তু যখন আমার হাতে এরকম ইনস্ট্রুমেন্ট থাকবে আমি সেটা চেক করে দেখতে পারি। তো এখানে একটা জায়গা পড়ে আছে, আমরা ওখানটা চেক করে দেখি যে জায়গাটা পজিটিভ না নেগেটিভ। একদম। এখানে একটা বসার জায়গার ওপর অনেক কিছু জামা কাপড় রাখা আছে, তো এটা আমরা দেখে নিই বাস্তুমতে এটা কী রেজাল্ট দেয়। আমি জিজ্ঞেস করছি যে রাখা আছে এটা কি পজিটিভ না নেগেটিভ, দেখুন নেগেটিভ শো করছে। এবং আমরা এইভাবেও জিনিসটাকে সরিয়ে দিলে এক্ষুনি পজিটিভ দেখাবে, কেন ওই জিনিসটাকে যদি আমরা সরিয়ে দিই, জায়গাটা খালি করে দিই, পরিষ্কার করে দিই, ওটা পজিটিভ দেখাবে। আচ্ছা। তো এইভাবে যে কোনো জিনিস, বাড়ির ছোট থেকে ছোটতম জিনিস, ইভেন আপনি খাবার রান্না করেছেন, এই যে বাড়ির লোকেরা বলে আজ খাবারটা ভালো হয়নি, আজকে খাবারটা ভালো হয়েছে, সেটাও আপনি টেস্ট করতে পারেন। যেদিন বলবে ভালো হয়নি সেদিন দেখবেন এটা নেগেটিভ দেখাচ্ছে, যেদিন বলবে ভালো হয়েছে খাবারটা দেখবেন পজিটিভ দেখাচ্ছে। তাহলে প্রত্যেকটার মধ্যেই এনার্জি আছে, সেই এনার্জিটা আমরা এটা দিয়ে ধরতে পারি। আমরা ধরি না, মেশিনটা ধরে, আমরা জাস্ট তাকে ইনস্ট্রাকশন দিই ধরার জন্য। তো এই যেমন অরা ডিটেক্টর দিয়ে আমরা এনার্জিটাকে দেখছি, অনেকেই বলে থাকেন যে তার মধ্যে ওই যে অশরীরী ফিলিং, তো ওটাও কি আমাদের এই অরা ডিটেক্টর বের করতে পারে? এটাকে ঘোষ মিটার বলে। আচ্ছা। হ্যাঁ, এটা আপনি আমেরিকা থেকে তৈরি হয়, অ্যামাজনে পেয়ে যাবেন। এই জিনিসটা দিয়ে কিন্তু বাড়ির মধ্যে কোনো অশরীরী আত্মার উপস্থিতি আছে কিনা বা নেগেটিভ এনার্জি আছে কিনা, সাধারণ লোকেরা বলে অশরীরী আত্মা বা ভূত প্রেত যাই বলুন, আমরা বলি ইএমএফ ইন্টারফারেন্স। ইএমএফ ইন্টারফারেন্স যদি থাকে মেশিনটা ধরে ফেললে, এটা নিয়ে যখন আমি পুরো বাড়ির মধ্যে ঘুরবো, যেখানে এই ধরনের এনার্জিটা আছে ওটা লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে আমি বুঝতে পারবো যে ওই এরিয়াতে আমার
এনার্জিটা নেগেটিভ এনার্জি আছে, যেটাকে আমরা ঘোষ মিটার বলছি, কিন্তু এটা বেসিক্যালি ইএমএফ মিটার, ইলেকট্রোফ্রিকোয়েন্সি মিটার। ওই জায়গাটার যদি কোনো কারণে ইলেকট্রোফ্রিকোয়েন্সি বেশি থাকে বা কম থাকে তখন এটা জ্বলে ওঠে। হ্যাঁ, তার ফলস্বরূপ মানুষের ওপর আমাদের বডিটা ওটা নিতে পারে না, যার ফলে আমার মধ্যে ভয় তৈরি হয় বা মানে অস্বস্তি হয় ওই জায়গাটায় গেলে। এরকম দেখবেন অনেক বাড়িতে ঢুকলে আপনার অস্বস্তি হয়, একেবারেই অস্বস্তি ঠিক ইচ্ছে করে না কখন বেরোবো। আর দেখবেন বিড়াল আর কুকুর যেখানে আছে, বিড়াল সবসময় নেগেটিভ এনার্জিটা পছন্দ করে, কুকুর ওই জায়গাটায় যাবে না। আচ্ছা, তাহলে বিড়াল কি পছন্দ করে বলতে ও কি ওটাকে শোষণ করে নাকি ও কারক? ও কারক একটা কারক, ও কি নেগেটিভ এনার্জিকে ইনভাইট করে আর কুকুর ওটাকে হেট করে। আচ্ছা, কোনো এরিয়াতে যদি দেখবেন একটা পার্টিকুলার জায়গায় বিড়াল সবসময় বসে থাকে, কোনো বাড়িতে যদি পোষ্যও থাকে, এটা লক্ষ্য করবেন, সেই এরিয়া আপনি বসতে পারবেন না বেশিক্ষণ। আচ্ছা, কেন ওখানে বসলে আপনার মধ্যে একটা অস্বস্তি হতে আরম্ভ করবে। আচ্ছা, অনেক বাড়িতে যারা বিড়াল পোষে, বিড়াল তো একটু বেশি আদুরে কুকুরের থেকেও, তো ওরা হচ্ছে দেখি যে যে ওনার তার বুকের উপরে ঘুমায়, এটা আমি অনেক বাড়িতে দেখেছি। সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে দেখুন, বিড়ালটা ইটসেলফ কিন্তু আপনাকে ক্ষতি করছে না। আচ্ছা, কিন্তু বিড়ালটা যদি যখন সে ঘুমোচ্ছে না, তখন সে দিনের বেলা কোথায় গিয়ে একটা বা দুটো এরিয়া তারা বসে থাকে, দেখবেন, লক্ষ্য করবেন। ওই এরিয়া গিয়ে দাঁড়িয়ে টেস্ট করে দেখবেন আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না, আপনার মধ্যে অস্বস্তি হচ্ছে। তাহলে ও যেখানে নেগেটিভিটি সেখানটা গিয়েই ও বসবে। আচ্ছা, আর ওই জায়গায় কুকুর কখনো যাবে না, কুকুর ওখানে গিয়েই সরে আসবে। আচ্ছা, ও তাহলে কি কুকুর হাইলি সেন্সিটিভ এই নেগেটিভ এনার্জি ধরার জন্য। আচ্ছা, ও সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ওটা ধরতে পারে এবং ও আইডেন্টিফাই করে জায়গাটা থেকে সরে আসে। তাহলে কি নেগেটিভ এনার্জি তুলনামূলকভাবে কুকুরকে যতটা ক্ষতি করে বিড়াল কতটা ক্ষতি করতে পারে না, বা বিড়ালের সেই সেন্সিটিভিটিটা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিড়াল ওটাকে লাইক করে। তো এই পোষ্য তো এখন প্রত্যেক বাড়িতে একদম সন্তান সমতুল্য থাকে, তো বাস্তুতে দেখি ওরকম কোনো জায়গা থাকে যেখানে পোষ্যর জন্য ঘর বানানো রাখা উচিত? সেটা বাড়িতে যেটা পোষ্য সবসময় চঞ্চল, কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, এরা মানুষের চেয়ে বেশি চঞ্চল, কারণ এদের হার্টবিট সবসময় বেশি। তো এদের জন্য বাস্তুতে বলা হয় যে চন্দ্রকোণ, যেটা অর্থাৎ উত্তর পশ্চিম কোণ, বায়ুকোণে এদের রাখা উচিত, তাহলে এদের চঞ্চলতাটা বজায় থাকে বা এরা ওখানে পজিটিভ ফিল করে, যেহেতু ওরাও চঞ্চল, জায়গাটাও চঞ্চল, সেই জন্য ওইখানে পোষ্যদের রাখার ব্যবস্থা করা উচিত। আচ্ছা আচ্ছা, তো স্যার এইখানে না বিড়াল কুকুর থেকে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, কিছু মানুষ বিড়াল প্রেমী, কিছু মানুষ কুকুর প্রেমী, এবং সেটা তার সঙ্গে কি মানে মানুষটা তো বটেই, মানুষটার নিজের এনার্জি তো যোগ হবে, তো মানে যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় বাস্তু, তো কোন বাড়ি বিড়াল এবং কোন বাড়ি কুকুর, এই যে দুটো বাড়ি বাস্তু এলো, এখানেও কি বাস্তু রিলেটেড? হ্যাঁ, এখানেও বাস্তু অনেকটা রিলেটেড। শুধুমাত্র ব্যবসায়িক যারা বা ধরুন ব্যবসা পছন্দ করে এবং চন্দ্রযুক্ত বাড়ি, যেখানে চন্দ্রের প্রভাবটা বেশি বা বাড়ির মেম্বারদের মধ্যে চন্দ্রের প্রভাবটা বেশি, সেখানে বিড়াল রাখা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। বা ধরুন বিড়াল হচ্ছে আসলে চণ্ডীর বাহু, যে বাড়িতে সন্তান হচ্ছে না বা সন্তান নিয়ে সমস্যা, সে বিড়াল রাখা যেতে পারে। আচ্ছা, আর যেখানে আদার দ্যান বিজনেস, ধরুন যেখানে একটু অ্যাগ্রেসিভনেস দরকার বা প্রোটেকশন দরকার, সেই সমস্ত বাড়িতে কুকুর রাখা যেতে পারে। বা যেখানে মঙ্গল, রাহু, বৃহস্পতি, এই সব তত্ত্বের প্রভাবটা দরকার যে বাড়ির ওপর বা জাতক জাতিকার ওপর, সেখানে কুকুর রাখা যেতে পারে। আচ্ছা আচ্ছা, এই যেমন এখান থেকে প্রতিষ্ঠান এলো, ব্যবসা এলো, তোমার সময় ব্যবসা তো খুবই আপ অ্যান্ড ডাউনের মধ্যে চলছে, ব্যবসাতে ক্যাশ ফ্লোর যে ব্যাপারটা, ক্যাশ কাউন্টার বা রিসেপশন, এই যে কথাগুলো, এটা ভীষণ ভাইটাল একটা জিনিস বাস্তুর জন্য, বিশেষ করে দোকান ব্যবসার জন্য। তো দোকানের বাস্তুতে ক্যাশ কাউন্টার বা রিসেপশনটা কোন দিকটায় হলে ভালো? দেখুন, ক্যাশ কাউন্টার বা রিসেপশন দুটো তিনটে দিকে করা যায়, এবং আমার ব্যবসার নেচার অনুযায়ী আমি তাকে সাজেস্ট করবো যে কোনটা আপনার জন্য বেস্ট। তবে ক্যাশের জন্য বা টাকা রাখার জন্য কুবেরের স্থান অর্থাৎ উত্তর দিক সবচেয়ে ভালো। অ্যাট দ্য সেম টাইম ফ্লো দরকার আমাদের, টাকাটা শুধু রাখলেই হবে না, ফ্লোর জন্য আমার অগ্নিকোণে যদি আমি টাকা রাখি বা আমার রিসেপশন করি বা আমার ক্যাশ বক্স রাখার জায়গা করি, তাহলে ওখান থেকে আমার ফ্লোটা বাড়বে। তাহলে আমার রাখা যেরকম ইম্পর্টেন্ট, ফ্লো বাড়ানোও ইম্পর্টেন্ট। এইবার আমরা কী ধরনের ব্যবসা করছি, মানে আমি কারুর হয়ে ব্যবসাটা করছি, মালিক অন্য লোক, আমি অন্য লোক, সেক্ষেত্রে এই জায়গাগুলো দেওয়া যায়। কিন্তু আমি মালিক, আমি বসে আছি, আমি পুরো ব্যবসাটা কন্ট্রোল করছি, সেক্ষেত্রে আমার জায়গাটা চলে যাবে দক্ষিণ পশ্চিম কোণে। আচ্ছা, এবং সেখানে আমার ক্যাশ বক্সটা হবে আইদার উত্তরমুখী নাহলে পূর্বমুখী। আচ্ছা আচ্ছা, এইভাবে। আচ্ছা স্যার, এই যে দোকান চলতে চলতে এইখানে একটু সামান্য করে আমি আবার তন্ত্রকে টেনে নিই,
যে অনেক সময় যখন দোকান খুব ভালো চলে, ব্যবসা খুব ভালো চলে, আশেপাশ থেকে তার মধ্যে নজর দোষ লাগানো, তো একজন মানুষের হঠাৎ করে ব্যবসা চলছে না, বন্ধ হয়ে গেল, এটা তো অর্থনৈতিক জায়গার থেকেও হতে পারে। সেটা ছাড়া একজন ব্যবসায়ী ঠিক কিভাবে বুঝতে পারবে যে এই মুহূর্তে তার যে ব্যবসাটা ডাউন চলছে সেইখানে কোনো রকম তন্ত্রক্রিয়া হয়েছে কিনা, তার কি কোনো সিমটমস আছে যেটা বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় যে আমার ধরুন রানিং ব্যবসায় কোনো কেউ আমার ক্ষতি করেছে কিনা বা নজর লেগেছে কিনা, সেগুলো বোঝার উপায় আছে। যেমন আমরা প্রথম একটা সিম্পল টেস্ট যেটা দিই সেটা হচ্ছে পালং শাক। প্রত্যেক দিন দোকান বন্ধ করার সময় পালং শাক এনে আমি মালিক বা আমার অফিসে যে কর্মচারী বা যে মহিলা বা যে পুরুষ মেন ব্যবসাটা রান করে, ম্যানেজার বলুন বা মেন লোক বলুন, তার মাথার ওপর দিয়ে 3 বার ঘোরাবো, ঘুরিয়ে ওটা ওই কাউন্টারের নিচে ছেড়ে দিয়ে চলে যাব। পরের দিন সকালে ওই শাকটা নিয়ে আমি গরুকে খাওয়াবো। এটা পরপর 3 দিন করব। যদি নির্দিষ্ট বার আছে নাকি? না, বার নেই, যে কোনো 3টে দিন আমি করব। এবং যদি দেখা যায় যে পরের দিন সকালে গরুটা ওই পালং শাকটা স্বইচ্ছায় ভালোভাবে খেয়ে চলে গেল, তাহলে আমার দোকানে অন্তত নজর দোষ বা ওই ধরনের প্রবলেম নেই, অন্য কোনো প্রবলেম হতে পারে। আর যদি দেখা যায় যে গরুটা মুখ দিয়ে নাড়াচাড়া করছে, একবার চলে যাচ্ছে, আবার আসছে, কিছুক্ষণ পর খাচ্ছে, তাহলে আমার ধরতে হবে যে কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে। এটা হচ্ছে 1 নম্বর উপায়। 2 নম্বর উপায় আমি কিভাবে জানতে পারি? আমি যেখানে বসছি আমার বসার পায়ের কাছে তামার ঘটিতে একটু জল আর ওর মধ্যে অল্প পরিমাণ চন্দন, সাদা চন্দনের গুঁড়ো মিশিয়ে দিয়ে রেখে চলে যাব। ঠিক সেম পরপর 3 দিন দেখব। পরের দিন সকালে ওটা কোনো গাছের গোড়ায়, বিশেষ করে তুলসী গাছের গোড়ায় দেব। এখানে দুটো আছে, এক হচ্ছে জলটা নিয়ে যদি পরের দিন সকালে দেয়, জলটা খুব দূষিত মনে হচ্ছে, যেন নোংরা জল ভরে রেখে, তাহলে আমার বুঝতে হবে এই ধরনের হয়েছে। অথবা তুলসী গাছের গায়ে দেওয়ার পর যদি দেখা যায় গাছটা মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, তাহলেও আমার ধরতে হবে আমাকে কেউ ক্ষতি করেছে। মানে ক্ষতি হলে ওই জলটা দিলে তুলসী গাছটা মরেও যেতে পারে। আচ্ছা, এখান থেকে আমি একটা আইডেন্টিফাই করতে পারি বেসিক উপায়, মানে যে কেউ করতে পারে যে একটা আমার দোকানের ওপর নেগেটিভিটি হয়েছে কিনা। আর যদি দেখা যায় যে সেগুলো হচ্ছে না, আমার ধরে নিতে হবে যে কোনো ওই ধরনের কোনো প্রবলেম নেই, অন্য কোনো কারণে হয়তো হয়েছে। এর কি সাময়িক কোনো ছোট মোটো আমরা কোনো উপাচার বলতে পারি যে এরকম হলে একজন ব্যবসায়ী প্রাথমিকভাবে কি অবলম্বন করবেন? খুব ভালো, এগুলোর কতগুলো উপায় আছে। প্রথমেই হচ্ছে আমরা একটা ট্র্যাডিশনালি যেটা করে থাকি আমাদের পশ্চিমবঙ্গে, যে লেবু লঙ্কা ঝোলানো। লেবু লঙ্কা আমরা ঝোলাতে পারি। লেবু লঙ্কা আমরা নর্মালি শনিবার করে ঝোলাই বা মঙ্গলবার করে। লেবু লঙ্কাটা 7 দিনই ঝোলাতে হবে, পুরোনোটা ফেলতে হবে। যখন এই ধরনের ঘটনা ঘটবে প্রতিদিন চেঞ্জ করবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা প্রতিদিন দোকানটা বন্ধ করার সময় 3টে লঙ্কা, শুকনো লঙ্কা, পুরো দোকানে ঘুরিয়ে দোকানের বাইরে কাগজের মধ্যে জ্বালিয়ে দিয়ে চলে যাব বন্ধ করার সময়। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমি যখন সকালে দোকান খুলবো, প্লেন আটা, একদমে কেনা আটা পুরো দরজার সামনে লক্ষণ রেখার মতো দিয়ে দেবো, দিয়ে দোকানে প্রবেশ করব। এই 3টে করলে কিন্তু ইমিডিয়েটলি কোনো নজরদোষ থাকলে ছোটোখাটো বেরিয়ে যায়, দোকানটা আবার ফুলে ফেপে উঠবে। তো এই পডকাস্ট দেখে অনেকেই এগুলো অনুসরণ করবে। তো সেইখান থেকে আমার আরেকটা প্রশ্ন মাথায় এলো, এই যে আমরা বিষয়বস্তুটা দেখালাম, এইরকম জিনিস এখন প্রায় মানুষই অনলাইনে দেখতে পান। হ্যাঁ, এবং আপনি যেখানে ওই ডিটেক্টরটা কথার জন্য অ্যামাজনটা উল্লেখও করে দিলেন, তো একজন মানুষ এই পডকাস্টটা দেখলেন এবং এইরকম একটা যন্ত্র কিনে নর্থ ইস্টে বসিয়ে দিলেন, এটা কি সম্ভব? মানে এটা কি মানুষ করা উচিত? তার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে করা উচিত না। আচ্ছা, হ্যাঁ, বা কোনো লোকের সাথে পরামর্শ করেই করা উচিত। যেমন ধরুন কেউ হট করে একটা নীলা কিনা ধারণ করে ফেললেন, সেটা যেমন তার করা উচিত না, এটাও করা উচিত না। কেন? এর প্রয়োগ অপপ্রয়োগ আছে। যেমন আমি এটা দিয়েই বোঝাচ্ছি, যদি এটা আমি নর্থ ইস্টে কারো বাড়িতে বসাচ্ছি, এটা এরকমও বসা যায়, এটা এরকমও বসানো যায়। আমি কোন রকম কোন ক্ষেত্রে বসাবো তার উপর আমার ফলটা ডিপেন্ড করবে। সেই জন্য কোনো ভালো যারা বাস্তু নলেজ আছে তাদের কাছে পরামর্শ নিয়ে বসানো উচিত। ঠিক, তাহলে জিনিসটা ভালো হবে। একেবারেই। হ্যাঁ, তো আমরা তো বুঝে গেলাম যে এখান থেকে দেখলাম নর্থ ইস্টে আপনারা, মানে এখান থেকে নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচুর রিল দেখেন, সেখানে এরকম ধরনের প্রোডাক্ট সেলিংয়ের জন্য বিভিন্ন রকমের বিজ্ঞাপন থাকে। তো সেইটা দ্বারা প্রভাবিত হলেন এবং একটা যন্ত্র আপনি তুলে নিয়ে বাড়ির মধ্যে লাগিয়ে দিলেন। এটা বিষয়টা অতটাও কিন্তু সহজ নয়, তার জন্য অবশ্যই অনুশীলন দরকার। তো আমরা এক এক করে আপনার বাস্তুতে কী ধরনের রেমিডির প্রয়োগ করা হয়
অবশ্যই তার মধ্যে শর্ত সাপেক্ষ। তো রেমিডিগুলো আমরা একটু দেখে নেব, যে স্যারকে একটু অনুরোধ করবো যে যদি একটু বিস্তারিত আমাদেরকে আমি বলেন। বলে দিচ্ছি, যেমন এইটা আমরা নর্থ ইস্ট কর্নারে লাগাই, হ্যাঁ। এটা থেকে নর্থ ইস্ট কর্নারের পজিটিভিটি বাড়াতে আমরা এটা কাজ করে। ঠিক একইভাবে আমরা নর্থ ওয়েস্ট কর্নারে এটা ব্রাসের এটাকে আমরা লাগাই, নর্থ ওয়েস্ট কর্নারে যদি কোনো নেগেটিভিটি হয় সেটাকে আমরা বাড়াতে এটা সাহায্য করে পজিটিভিটিটা। একদম একইভাবে এটা হচ্ছে ব্রাসের, এটা হচ্ছে লিডের, এটা আমরা বসাই দক্ষিণ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। ওই এরিয়ার কোনো রকম নেগেটিভিটি থাকলে এই লিডটাকে আমরা ওখানে ব্যবহার করি, যেহেতু আর্থি মেটেরিয়াল, আর্থ রিলেটেড। আর্থ মেটেরিয়াল। আর এটা হচ্ছে তামার ওপর, যে অগ্নিকোণে এটাকে ব্যবহার করি অগ্নি পাওয়ারটাকে বাড়াবার জন্য বা কন্ট্রোল করার জন্য, বা যে রিকোয়ারমেন্ট আমাদের আছে সেটাকে কারেকশন করার জন্য আমরা এটাকে বসাই। মানে প্রত্যেকটা তত্ত্বের জন্যই প্রত্যেকটা আলাদা আলাদা মেটাল আমরা ব্যবহার করছি সেই তত্ত্বটাকে ব্যালেন্স করার জন্য। একদম একদম ঠিক সেইভাবেই আমরা এইটাকে ব্যবহার করছি। এটাকে বলা হচ্ছে ব্রহ্ম প্লেট। বাড়ির ব্রহ্মস্থানে কোনো সমস্যা থাকলে এই প্লেটটা আমরা ব্যবহার করছি। এটা অষ্টধাতুর। স্যার ব্রহ্মস্থানের সমস্যা বলতে ঠিক কোন কোন? ব্রহ্মস্থানের সমস্যা মানে ব্রহ্মস্থানে পিলার থাকতে পারে, ব্রহ্মস্থানে কোনো দেওয়াল পড়ে যেতে পারে, বা ব্রহ্মস্থানে কোনো বাথরুম বা এই ধরনের কিছু হয়ে যেতে পারে, তাহলে ওটা ব্রহ্মস্থানের ড্যামেজ হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ব্রহ্ম প্লেট দিয়ে ওটাকে কারেকশনস করছি। ঠিক। এবং এটা অষ্টধাতুর, সবকটা ধাতুর কম্বিনেশনে মাঝেরটা। আচ্ছা। আর একটা যেটা খুব বেশি ইউজ হচ্ছে এটা হচ্ছে বায়োজিওমেট্রি। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু অনেক কিছু এই অষ্টধাতু দিয়ে তৈরি, তার সাথে অনেক কিছু মেটেরিয়ালের মধ্যে ইনক্লুড করা আছে, যেটা বাড়িতে কোনো ভয়, এনার্জি লস বা বাচ্চার পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে তখন আমরা এই বায়ো এনার্জিটাকে দিই। এটা দুভাবে ব্যবহার করা যায়। এক, যারা ভয় পাচ্ছে মাথার কাছে বালিশের পাশে রেখে শুতে পারে, ভয় বা দুঃস্বপ্ন দেখছে এগুলো চলে যাবে। বাচ্চারা পড়াশোনায় ডিস্টার্ব করছে, বাচ্চার পড়ার ব্যাগে দিয়ে দিন, বা বাচ্চা যে টেবিলে বসে পড়ছে পড়াশোনা করছে সেখানে এটা রেখে দিন। বা আপনি যদি মেডিটেশন করেন বা ভয় পান, যারা একটু মানে বুঝে করতে পারবে তাদেরকে আমরা এটা দিয়ে বলি আপনি হাতে নিয়ে 5 মিনিট জাস্ট এইভাবে বসে থাকবেন, তাহলে তার এনার্জিটা আস্তে আস্তে ব্যাক করে যাবে। তো এটা ভীষণ একটা ভালো জিনিস বাস্তুতে ব্যবহার হয়। এটা ব্যবহার করলে কিন্তু মানে তার নিজের ওয়েলবিংয়ের জন্য সে এটাকে ব্যবহার করতে পারে। আচ্ছা, এটা ভীষণভাবে ভালো কাজ করে। এরকমভাবে এটা আছে একটা জিনিস, সেটা বাস্তু স্ট্রিপ পিরামিড বলে। এটাও সমস্ত ধাতুর আছে, এটা কপারের আছে, সেই অনুযায়ী এটা আমরা লাগাতে পারি। যখন বিগার এরিয়া, ধরুন একটা পুরো এরকম কর্নার কভার করতে হয়, তখন এটাকে পরপর স্কেল যেভাবে বসাই সেভাবে পুরো জায়গাটাকে আমরা কভার করে দিতে পারি। ঠিক একইভাবে এটা হচ্ছে স্ট্রেস রড। বাস্তুতে আরেকটা জিনিস আছে যে আমার বাড়ি অ্যাজ পার প্ল্যান আছে, তবু আমি বাড়িতে অসুস্থ হয়ে যাচ্ছি বা ক্ষতি হচ্ছে, কারণ এই এনার্জিটা মাটির তলা থেকে ওঠে। আচ্ছা, নিচ থেকে। হ্যাঁ, নিচ থেকে ওঠে। তখন আমরা এই স্ট্রেস রডটা ব্যবহার করি, ওই যেখান থেকে আসছে। আর স্ট্রেস রড দুভাবে, মানে স্ট্রেস বাড়ির মধ্যে দুভাবে আসে। এক হচ্ছে ক্রস, মানে এইদিকে দরজা দিয়ে ঢুকবে, এদিকে সরল রেখায় বেরিয়ে যায়। আচ্ছা। আরেকটা হচ্ছে মাটির নিচ থেকে কোনো একটা জায়গা থেকে এরকম সোজা উঠে ছাদের দিকে বেরিয়ে যায়। এই দুটোকে এইটা স্টপ করতে পারে। যেখান থেকে দিয়ে নিচ থেকে উপরে যাচ্ছে সেখানে আমি রডটাকে প্লেস করে দিই জায়গাটার ওপর, দিলে ওটা ব্লক হয়ে যায়। কি করে খুঁজে বার করবো আমরা যে ওটা? এটা অনালাইজারটা নিয়ে পুরো বাড়িতে ঘুরতে হবে, যে যে জায়গায় ক্রস হয়ে যাচ্ছে সেখানে মার্ক করতে থাকবো। যদি ডিফারেন্ট দুটো সাইডে ক্রস হয় তাহলে এদিক থেকে বেরিয়ে ওদিকে যাচ্ছে, তখন আমি এখানে একটা স্ট্রেস রড, ওখানে একটা স্ট্রেস রড দিলে বাড়ির মধ্যে আর নেগেটিভ এনার্জিটা ঢুকবে না। আর ঠিক সেম যখন নিচে থেকে উপরে যাবে ওইখানে ক্রস করে এটাকে বসিয়ে দিতে হবে, দিলে ওটা তলায় আটকে যাবে, ওপরে আর আসবে না আমার বাড়ির মধ্যে। ঠিক। এই এনার্জি ব্লক করার জন্য, অশুভ এনার্জি যাতে আমার বাড়িতে প্রবেশ না করতে পারে, অনেকেই দেখেছি প্রধান দরজায়, মানে যখন আমরা ঢুকতে যে দেওয়ালটা, সেই দেওয়ালের মধ্যে দেবী শক্তির ছবি বা পোর্ট্রেট লাগিয়ে রাখছেন, অর্থাৎ দেবী বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। আচ্ছা, এটা সঠিক। যেমন ধরুন দক্ষিণে যাদের দরজা আছে, দক্ষিণে আমরা জমের দুয়ার বলি, সেখানে গণেশ লাগানোর একটা ট্র্যাডিশন আছে। গণেশটা বাঁ দিকে শুরু হতে হবে। আচ্ছা। হ্যাঁ, কারণ সেটা হচ্ছে দ্বার গণেশ আমরা যদি ওখানে লাগাই তাহলে উনি দ্বারকর্তা হিসেবে আমাদের রক্ষা করেন। হ্যাঁ, এমনি অন্যান্য দেবদেবীও অনেকে লাগান, তার রিচুয়ালস, তার দেশীয় প্রথা অনুযায়ী তারা লাগান, কিন্তু ওটা কিন্তু আপনাকে দরজাটাই প্রোটেক্ট করে। আচ্ছা। কারণ বাস্তুর যে মেটেরিয়াল এলিমেন্ট, ওটা কিন্তু আপনার পুরো জায়গাটা প্রোটেক্ট করে। আর বাস্তু কিন্তু শুধু দরজা দিয়ে ম্যাক্সিমাম ঢোকে, কিন্তু দরজা ছাড়া আপনার ওয়াল দিয়েও ঢুকতে পারে, যেটা আমি বললাম জিওপ্যাথিক স্ট্রেস, ওটা কিন্তু ওয়াল দিয়ে ঢুকছে, আপনার দরজা নেই, কিছু নেই, যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারে। তখন আমাকে পার্টিকুলার আইটেমটা দিয়ে ব্লক করতে হবে। তবে দরজায় যদি আমরা কোনো দেবদেবী শক্তি লাগাই, সেটা 90% হেল্প করে আমাদের। তাহলে সেটা সঠিক নিয়ম কি? মানে বাইরের দিকে মুখ করে থাকবেন না ঘরের দিকে মুখ করে থাকবেন?
দেখুন এখানে দুটো আইটেম আছে, গণেশ ইন সাউথ, হনুমানজি ইন ইস্ট, ঠিক আছে? এই দুটোই কিন্তু বাইরে লাগানো উচিত, বাইরে। হ্যাঁ, বাদ বাকি সব দরজার উপর ভেতর দিকে। হ্যাঁ, একদম এই বিষয়টাই জানার ছিল। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন আছে, এই বাস্তু সংক্রান্ত অনেকেই আছেন যারা কর্মসূত্রে শহরের একটা ফ্ল্যাটে থাকছেন, কিন্তু তাদের গ্রামের একটা বাড়ি আছে। তো এই ক্ষেত্রে তার বাস্তু বলতে কোনটা ধরবো, তার গ্রামের যেটা পৈতৃক বাড়ি নাকি এখন যে ফ্ল্যাটে সে আছে সেটা? প্রধানত যে ফ্ল্যাটে তিনি বসবাস করছেন ওটা আমার প্রধান বাস্তু। আচ্ছা, এর সাথে আমার যে কটা প্রপার্টি আছে সবগুলোই কিন্তু অল্প বিস্তর আমার উপর এফেক্ট ফেলবে। আচ্ছা, সেই জন্য এটা ভাবার কোনো ব্যাপার নয় যে আমি যে বাড়িটা আছি এটাকে আমার বাস্তুসম্মতভাবে পুরো ঠিক করে রেখেছি, কিন্তু অন্যান্যগুলো অবাস্তব অবস্থায় রয়েছে বা বাস্তু মেনটেন করে নেই, কিন্তু ওখানকার নেগেটিভিটি আমার উপর আসবে, হয়তো কম আসবে কিন্তু আসবে। ওইটাই মানে গ্রামের বাড়িতে আমার বাস্তু প্রবলেম রয়েছে, আমি শহরটা ঠিক করলাম, কিন্তু গ্রামটাও যদি, আচ্ছা এক্ষেত্রে কি বাড়ির কর্তা দেখবো, মানে আমি আছি কিন্তু বাড়িটা আমার বাবার নামে, তাহলে কি সেই প্রভাবটাও আসবে? প্রথম যদি তিনি জীবিত ব্যক্তি হন তাহলে তার উপর প্রধানটা বর্তায়, কর্তার উপর, এবার যিনি বসবাস করছেন তার উপর পরবর্তীতে বর্তায়। ধরুন মালিকের উপর যদি 60% বর্তায় তাহলে যিনি 40% ব্যবহার করছেন তার উপরও হবে। তো এইভাবে দুজনের ওপরই হবে কিন্তু। আচ্ছা, এইখানে আর একটা রিলেটেড প্রশ্ন করব যে অনেকে বাস্তু দেখাননি, তিনি তার ব্যক্তিগত সমস্যা নিয়ে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন এবং সেখান থেকে কোনো রকম রেমেডি ধারণ করেছেন, রত্ন কবচ ইত্যাদি যাই হোক, কিন্তু তার বাস্তুশাস্ত্র মানে বাস্তুর মধ্যে সমস্যা বর্তমান। তো এইখানে কি ওই যে রেমেডিটা নেওয়া হলো সেটা কি 100% কাজ দেবে? করবে না। ধরুন তাকে কোনো জ্যোতিষী খুব ভালোভাবে সাজেশন দিয়েছেন যে অমুক রত্নটা ধারণ করুন, আরো ভালো ব্যবহার হবে, এবং সে হয়তো এরকম আমাদের কাছে আসে, সে হয়তো 1 বছর 2 বছর ব্যবহার করে আবার তার কাছে ফিরে গিয়ে বলছেন যে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম আমার হচ্ছে না। তো এর কারণ কিন্তু রত্ন ধারণের জন্য নয়, এর কারণ হচ্ছে তার বাড়িতে বাস্তুদোষ আছে। যখন বাস্তুদোষ যুক্ত বাড়িতে আপনি বাস করবেন তখন প্রতিকার 100% কাজ করবে না। এটাই যে শুধু রত্ন, আমি অ্যাস্ট্রোলজারকে দেখালাম, আমি রত্ন ধারণ করলাম, প্রেডিকশন একদম ঠিক, রেমেডিও একদম ঠিক, তথাপি যদি বাস্তুর সমস্যা থাকে সেক্ষেত্রে প্রতিকার সঠিকভাবে কাজ করা না। আচ্ছা, এখান থেকে অ্যাস্ট্রোলজির একটা প্রশ্ন করি স্যার, যে চার্ট দেখে একদম সাধারণ কথায় চার্টের এমন কোনো কম্বিনেশন আছে যেটা দেখে এখন মোটামুটি ফেসবুকের দুনিয়াতে সকলে চার্ট দেখার প্রায় শিখে গেছে, তো সেখানে কোনো কম্বিনেশন আছে যেটা দেখে সে বুঝতে পারে যে আমার বাস্তুতে প্রবলেম আছে? অবশ্যই আছে। প্রথমেই তার 4th হাউস দেখতে হবে। যদি 4th হাউস ড্যামেজ থাকে, ড্যামেজ বলতে আমরা 4th যে চতুর্থ ঘরটি সেটা লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে অশুভ ঘর কিনা, সেখানে রাহু, কেতু, শনি এইসব গ্রহগুলোর কোনো নেগেটিভ প্রভাব আছে কিনা সেটা থেকে বুঝতে হবে। এবং আমরা সেক্ষেত্রে বাস্তুকাররা আমরা 3rd হাউস 5th হাউসকেও দেখি। 3rd হাউস থেকে আমার পেছনের বাড়ি বাস্তু দেখি, আর 5th হাউস থেকে আমার সামনের বাড়ি বাস্তু। আমার প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে আমার তার উপর সারাদিন সকাল থেকে সামনে পেছন থেকে চিৎকার করছে, আমাকে কিছু বলছে না, বাড়িতে চিৎকার করছে, আমি ডিস্টার্ব হচ্ছি, তার মানে আমার বাড়ির সাউন্ড ভাইব্রেশন দ্বারা ডিস্টার্ব হচ্ছে। একদম ঠিক আছে, তো সেই জন্য আমরা এটা দেখি বাস্তুতে। এছাড়া মেন যে প্ল্যানেটগুলো, ধরুন শনি হচ্ছে, রাহু হচ্ছে, কেতু হচ্ছে, এগুলোর অবস্থান আমার কীরকম আছে। 4th হাউসে হয়তো নেই, কিন্তু এগুলো হয়তো 8th হাউসে বসে আছে, 6th হাউসে বসে আছে, তাহলে কিছু পরিমাণ আমার কিন্তু 4th হাউসকে এরা ড্যামেজ করবে। ওকে স্যার, ধরুন আমার বাড়ির বাস্তু বালকনে, ঠিক উল্টো দিকের যে বাড়িটা, সেই বাড়িটাতে ওইটাই তার নর্থ ইস্ট হয়ে যাচ্ছে, সেখানে তার টয়লেট আছে, হয়তো আমাদের দুটো বাড়ির মধ্যে গ্যাপ মাত্র 1 থেকে 1.5 ফুট, তাহলে কি ওর নর্থ ইস্টের বাথরুমের কিছু প্রভাব আমার লাইফে আসতে পারে? না, যদি আপনার ওনারশিপে কোনো কমন ফ্যাক্টরস না থাকে তাহলে ওনার এটা আপনার উপর আসবে না। সেকেন্ডলি হচ্ছে ওনার টয়লেট, বিশেষ করে গ্রামের দিকে যেতে হয়, ওনার টয়লেটে জল বেরিয়ে আপনার জমির মধ্যে চলে আসছে, সেক্ষেত্রে এফেক্টেড হবে। কিন্তু যদি সেরকম কিছু না থাকে তাহলে আপনি এফেক্টেড হবেন না। ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যারকে, আজকে প্রচুর কিছু জানলাম, মানে আমরা একদম পুরো অভিযানটাকেই যেন ঘেটে ফেললাম বাস্তুর। তো এই অনুষ্ঠানে স্যারকে পাওয়ায় আমরা ভীষণভাবে আপ্লুত, খুবই ভালো লাগলো। আমরা জানি আপনাদেরও অনেক প্রশ্নের সমাধান হলো। তো শেষ কথা এটাই বলবো যে যেমন করে আপনারা প্রত্যেকে আপনাদের বাত চার্টটা নিয়ে ভীষণভাবে আজকের দিনে সচেতন, অবশ্যই বাস্তুটা নিয়েও সচেতন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আজকে আসার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ। সকলে ভীষণ ভালো থাকুন, মা আদিশক্তির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। নমস্কার।